তো সে যে বাজেট দিল গত বছর সেটা কোথায় পাশ হয়েছে? জনগণ এই জুলাই সনদটাকে আবার নতুন করে সেকেন্ড ম্যান্ডেট দিয়েছে। তো এই ইস্যুগুলি যদি মর্যাদার সাথে তারা মূল্যায়ন করে, তাহলে আমার মানে ভারতের সাথে সম্পর্ক হতে তো আমাদের আপত্তি নেই। আমরা এই সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই না। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, তাইলে আপনি নির্বাচিত পার্লামেন্ট আসছে, সেই পার্লামেন্টে আপনাকে একটা বিল তুলে আলাপ আলোচনার মাধ্যমে এটা সাংবিধানিক সংশোধন করে আপনার করতে হবে। আমরা কালকে স্বাক্ষর দেই এর কারণে আমরা কিন্তু এটা বলি নাই যে আমরা ভবিষ্যতে করব না। সবার আগে বাংলাদেশ যদি আপনি কায়েম করতে যান, তাহলে কিন্তু সবাইকে আপনার একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। জি, বিএনপি এত ভোট কিভাবে পেল, বিএনপি এত সিট কিভাবে পেল? আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, তারা নাকে জয়যুক্ত করতে চেয়েছে, কিন্তু জাতীয় পার্টি তো সরাসরি ক্যাম্পেইন করেছে, ওপেনলি পাবলিকলি ক্যাম্পেইন করেছে। এই না ভোটগুলো কারা দিয়েছে? একই ভোটাররাই তো ভোট দিয়েছে, যারা ধানের শেষেও ভোট দিয়েছে, ইকুয়ালি না ভোটে ভোট দিয়েছে। না ভোট দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে ইউনূস সরকারের কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে, সবাইকে আজকে সংলাপের শুরুতেই মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এই আত্মসংযমের মাসে আমরা সবাই মিলে এই রমজানের ভাব গাম্ভীর্য আমরা রক্ষা করব এবং যে যে সংযম এবং আমরা যে পরিশুদ্ধ হওয়ার যে চেষ্টা, সেটিও বজায় রাখবো, এই প্রত্যাশা রেখে শুরু করছি মাই টিভি সংলাপ। দর্শক, আমাদের নতুন সরকারের চ্যালেঞ্জ ও জনপ্রত্যাশা আজকের আলোচনার বিষয়। আমরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা এবং নবনির্বাচিত সংসদের সদস্য এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই একটু শুরু করতে চাই একদমই রমজানের যে বিষয়টি বললাম, তার আগে আমাদের নতুন সরকারের চ্যালেঞ্জ এবং জনপ্রত্যাশা, সেই জায়গা থেকে প্রথমেই একটু ফুয়াদ ভাই থেকে একটু শুরু করতে চাই। চ্যালেঞ্জের বিষয়টি নিশ্চয়ই আপনি বলবেন, তার আগে জনপ্রত্যাশার যে জায়গা, সেটি একটু স্পষ্ট হতে চাই। জনপ্রত্যাশা তো নানাবিধ কারণেই, প্রত্যাশার পাহাড় সম হয়তো প্রত্যাশা। তো নির্বাচনের পরে আসলে কোন প্রত্যাশাগুলো এই মুহূর্তে রয়েছে, একটু যদি আপনার কাছে পর্যালোচনায় কি মনে হয়? ধন্যবাদ। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা। আর আমার প্রিয় মোশাররফ ভাই, আমরা একসাথে অনেক টকশো করেছি, উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে, ওনাকে অভিনন্দন, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রত্যাশা হচ্ছে দেশবাসীর, যেই কারণে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে গত 16-17 বছরে, তার কোনো কিছু যেন বিএনপি আর না করে। ঠিক এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর কি আমাদের প্রত্যাশার জায়গা থেকে। এবং আমরা নিজেরাও, মোশাররফ ভাই সহ, আমরা সহ যখন একসাথে কথা বলেছি, আমরা কিন্তু সবাই এই গণ অভ্যুত্থানকে ধারণ করে কথা বলেছি। তো অতএব এইটা হচ্ছে আমাদের প্রথম প্রত্যাশা, হাসিনার কোনো ভুল যেন তারেক রহমান রিপিট না করেন, প্রথম। দ্বিতীয় গণপ্রত্যাশা হচ্ছে, সেটা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান, শত শত শহীদের জীবনদান, এটার মাধ্যমে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। এই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু আজকে বিএনপি, শহীদ জিয়া পরিবার এবং তারেক রহমান, বিএনপি সরকার, সবাই, বিএনপি নেতৃবৃন্দ সবাই। অতএব তাদের কিন্তু কৃতজ্ঞতার জায়গাটা সবচেয়ে বেশি থাকতে হবে 24-এর প্রতি, 24-এর গণ আন্দোলনের প্রতি, 24-এর শহীদদের প্রতি, 24-এর আহত পরিবারদের প্রতি, 24-এর অন্ধ হয়ে যাওয়া 26,000 পঙ্গু হয়ে যাওয়া মানুষদের প্রতি, এবং এই 24কে ঘিরে যা যা স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতি। তারপরে হচ্ছে জুলাই সনদ, যার উপরে ভিত্তি করে ঐকমত্য কমিশনে আমরা মাসের পর মাস আলোচনা করলাম আগামী দিনের বাংলাদেশ গঠনটা কিভাবে হবে, এবং যার ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং আমরা বিএনপি সবাই সেই সনদ স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত সনদটা বাস্তবায়ন করা হচ্ছে আর একটা মানে গণপ্রত্যাশার জায়গা আর কি। এরপরে হচ্ছে সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার চালু রেখেছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে তারা যেগুলো শুরু করেছে, এই সংস্কার প্রক্রিয়াটা যেন এই গতিতে এইভাবে অব্যাহত থাকে, এটা গুরুত্বপূর্ণ। বিচার, গণ অভ্যুত্থানের শহীদ, গণহত্যা, তারপরে মানবতা বিরোধী অপরাধে দায়ে যারা অভিযুক্ত হয়েছেন, তাদের বিচারটা যেন কোনোভাবে ফসকে না যায়। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার কোনো চেষ্টা যেন বিএনপি সরকার না করে, বিএনপির কোনো নেতা, স্থানীয় সংগঠন, বিএনপি সরকার কেন্দ্রীয়ভাবে কোনোভাবে, এইটা আমরা গণ আন্দোলনের জায়গা থেকে, গণপ্রত্যাশার জায়গা থেকে সবাই দেখতে চাই। তো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা। এরপরে হচ্ছে যদি চ্যালেঞ্জ ধরেন, আমি দেখতেছি আপনি প্রত্যাশার অনেকগুলো বিষয় বললেন, তো
তো এই প্রত্যাশা আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, নাকি আসলে জনগণের যে মনের কথা সেই কথাটি আপনি পড়তে পেরেছেন এবং মনে করেন যে আপনার এই কথার সাথে জনগণ একমত পুরোপুরি? হ্যাঁ, বটেই একমত। আদারওয়াইজ হচ্ছে বিএনপি এত ভোট কিভাবে পেল, বিএনপি এত সিট কিভাবে পেল? বিএনপিকে মানুষ তো ভোট দিয়েছে এই কারণে যে মানুষ বোধ করে যে আপনারা আপনাদের এই ভোটের ম্যান্ডেটের মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ করবেন। জি। এবং সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, জামাত বলেন, জোট বলেন, সবাই মিলেই তো এই যে বিশাল ভোটের যে গণিত পেয়েছে তো এই সব কারণে, যে এই কারণগুলোতে, যে আগের সরকারের আমলের যে ভুলগুলো হয়েছে, যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ব্যর্থ হয়েছে, সেগুলো যেন এই সরকার বিরোধী দল মিলে এইটা আর না করে। এবং সেটাই হচ্ছে জনগণের পালস। আমরা এই প্রায় 2-3 মাস প্রত্যক্ষ পরোক্ষভাবে গণসংযোগ ক্যাম্পেইন করে তৃণমূলে যেটা দেখেছি একই রকম মেসেজ আমরা পেয়েছি, যে এটাই মানুষ চায়, দেখতে চায়। কিন্তু ফুয়াদ ভাই আওয়ামী লীগের সাপোর্ট করতো, এর আগে নৌকায় ভোট দিতেন, এরকমও তো ভোটাররা কেন্দ্রে গিয়েছেন নিশ্চয়ই, তো তাদেরও তো কোনো প্রত্যাশা থাকতে পারে, তো সেটিকে কি আপনি মানে অস্বীকার করতে চান? না, মোটেই না। মানে মানে মোটা দাগে যদি বলি, মানে গণ বলতে যদি আমি মেজরিটি আকারে বলি, সেটা আমি বললাম আর কি। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। আমরা আমার দেশেই আপনার মাহমুদুর রহমান সাহেব একটা বিশাল কলাম লিখেছেন যে বিএনপি জিতেছে 10-12টা আসনে, যেখানে না ভোটও জিতেছে। তাহলে এই না ভোটগুলো কারা দিয়েছে? একই ভোটাররাই তো ভোট দিয়েছে। যারা ধানের শেষেও ভোট দিয়েছে, ইকুয়ালি না ভোটে ভোট দিয়েছে। আবার অনেক জায়গাতে আসছে যে ভোটের সাথে মূল ভোটের সংখ্যা তারতম্য হচ্ছে। এর মানে না ভোট অনেক বেশি পেয়েছে, কিন্তু আবার অন্য প্রার্থীও আবার জিতে গেছে। তাহলে এই ইকুয়েশনে অবশ্যই এটা প্রমাণ করে যে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, তারা নাকে জয়যুক্ত করতে চেয়েছে। কিন্তু জাতীয় পার্টি তো সরাসরি ক্যাম্পেইন করেছে, ওপেনলি পাবলিকলি ক্যাম্পেইন করেছে। কিন্তু 11 দল বা জামাত কি আওয়ামী লীগের কোনো ভোট পায়নি, এটি আপনি মনে করেন? না, আমি এটা মনে করি না পেতে পারে। এটা একদম লোকাল একটা ইকুয়েশন। কোনো কোনো জায়গায় আমরা জানি, এটা মোশাররফ ভাই বলবেন, কোনো কোনো জায়গায় আমরা জানি যে হাত পাখা ব্যাপক মাত্রায় আওয়ামী লীগের লোকদের ভোট পেয়েছে, কোনো কোনো জায়গায় ধানের শীষ পেয়েছে, কোনো কোনো জায়গায় জামাত সহ অন্যান্য দলও পেতে পারে। এটা ডিপেন্ড করতেছে লোকাল সার্কামস্ট্যান্সেস, কে কাকে প্রোটেকশন দিতে পারবে, কে কাকে বাজারে ওঠার অধিকার, হয়রানি করবে না, মামলা দিবে না, এরকম অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এই আলোচনাগুলো লোকালি হয়ে থাকতে পারে। এবং সেটা আপনার সিট টু সিট বেসিসে অ্যাসেস করতে হবে। আমি চ্যালেঞ্জের কথাটা একটু পরে ফিরে আপনার কাছ থেকে নিব। অনেকগুলো বিষয় বলেছেন মোশাররফ ভাই, সেটি হচ্ছে যে সরকারে থাকলে তো আসলে দায়িত্বের জায়গাটি অনেক বেড়ে যায়, নিশ্চয়ই সেই দায়িত্বের জায়গায় আপনারা এখন রয়েছেন, জনগণের প্রত্যাশা, বিরোধী দলের প্রত্যাশা, সব কিছু মিলে। তো সেই জায়গায় ফুয়াদ ভাই যে বিশ্লেষণ করলেন একজন রাজনৈতিক কর্মী বা দেশের জনগণ হিসেবেও বলতে পারেন, সেই জায়গাটা আপনি কি মনে করছেন? জনগণের প্রত্যাশা এর সাথে কতটা একমত বিষয়গুলোর সাথে, এর সাথে আপনি আরো কোনো বিষয় মনে করছেন কিনা? না, আমি ফুয়াদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক এই অগ্রযাত্রাকে উনি একটা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। না, ফুয়াদ ভাই চমৎকার কিছু কথা বলেছে, যেমন জুলাই সনদ, আপনার সংস্কার, বিচার এবং এই গণতান্ত্রিক উত্তরণের যে পথটাতে আমরা এগুচ্ছি, জি, এগুলি আসলে জন আকাঙ্ক্ষা, এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং যার জন্য আমি এখানে একটু বলি যে ফুয়াদ ভাইকে আমি একটু সহায়তা করতে চাই, যে দেখেন আমাদের এখানে আমার সিটে আমি দেখেছি 66% কাস্ট হয়েছে। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে যদি আপনি কম্পিটিটিভ ইলেকশন হয়, আওয়ামী লীগ বিএনপি থাকা অবস্থাও, সেখানেও কিন্তু অনেক সময় এত হয় না। রাইট, অর্থাৎ আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করেছে। হ্যাঁ, হয়তো তারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা সিকিউরিটির কারণে অথবা এলাকা থেকে অন্যত্র থাকে, তারা হয়তো এখানে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু অধিকাংশ করেছে। হ্যাঁ, তো এই প্রেক্ষাপট কিন্তু নানা ধরনের, যে আওয়ামী লীগের ভোটের মানে আপনার সিনারিওটা যদি আপনি দেখেন, কোনোটা আছে যে তারা মানে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করে অথবা মনে করেছে তার কাছে সে সিকিউরড না, সেখানে অন্য প্রার্থীকে সে বিজয়ী করতে চেয়েছে। আবার না ভোট দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে ইউনূস সরকারের কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এক, দ্বিতীয়ত অনেক জায়গায় আছে এলাকার প্রেক্ষাপটে তারা ভোট দিয়েছে। এই কারণগুলি কিন্তু সত্য, এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন না। যার কারণে ভোটের পার্সেন্টেজ কিন্তু অত্যন্ত হাই, এবার এভারেজ মানে 60 মতো প্রায় টোটাল ন্যাশনালি। তো অনেক জায়গায় কিন্তু আবার দেখা যাচ্ছে 80 পর্যন্ত হয়ে গেছে, এরকম হয়েছে। মানে নগরে একটু কম, ঢাকায় ঢাকায় কম, কিন্তু আপনার দেখবেন রুরাল এরিয়া তো কোস্টাল বেল্টে উপস্থিতি অত্যন্ত বেশি।
তো এইটা আমি মনে করি যে ইতিবাচক দিক। এখন এটাকে কিভাবে মূল্যায়ন করবো, এটা কিন্তু যারা এখন আমরা গণ অভ্যুত্থানের শক্তি, এদেরকে দেখতে হবে। যেমন আমরা কি বলেছি, একদিকে আমরা বলেছি যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং যার জন্য আমাদের দলের যে একটা মূল যে আপনার থিম স্লোগান, যে সবার আগে বাংলাদেশ। এখন সবার আগে বাংলাদেশ যদি আপনি কায়েম করতে যান, তাহলে কিন্তু সবাইকে আপনার একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। জি, যার জন্য আমরা কিন্তু বলেছি যে যারা হয়তো এটা আমি নিজেও আমার বক্তৃতায় অনেক সময় ভোটারদের কাছে বলেছি যে আপনি আমলিক করেন, আমার এতে নিয়ে কোনো আপত্তি নেই, আপনি জামাত করেন কোনো আপত্তি নেই, আপনি চরমনাই করেন আপত্তি নেই, আপনি জাতীয়ভাবে আপত্তি নেই, কিন্তু আপনাকে আর যারা অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, সেইটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা আদালত বিচার বিভাগ দেখবে। অর্থাৎ আপনাকে এই যে গণ অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, একটা এক্সক্লুসিভ বাংলাদেশ তৈরি করা, সেই ধারণা কিন্তু সবাইকে বলতে হয়েছে, আর আপনি যেই ফরম্যাটে বলেন না কেন। যার কারণে অনেক এই যে যারা ফ্যাসিস্ট আমরা আওয়ামী লীগকে বলি, তারা কিন্তু অনেকে স্পেস পেয়ে গেছে এই আমাদের এই বক্তব্য। এই ক্ষেত্রে ভোটেরও একটা সমীকরণ কিন্তু আছে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের ভোটকে তো আপনি অস্বীকার করতে পারছেন না। আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতা হয়তো চলে গেছে, কিন্তু মোস্ট অফ দা ভোটার বা সাপোর্টার লিডাররা কিন্তু তারা ফিল্ডে আছে। মানে যারা ছিলেন এখন আছে কিনা প্রচুর, আগে যারা সাপোর্ট করতে আমার নির্বাচনী আসনে আমি মনে করেন আমাদের এখানে প্রায় 3,12,000 ভোট। আমার তো মনে হয় সর্বোচ্চ আওয়ামী লীগের 100 লোক বাইরে নাই, আর সবই তো এলাকা আছে। তাইলে এরা তো নিশ্চয়ই ভোট কেন্দ্রে যায়, এরা নিশ্চয়ই সামাজিকভাবে কারোর সাথে মেলামেশা করে, এরা নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য করে। সুতরাং এদের উপস্থিতিকে আপনি অস্বীকার করতে পারবেন। একটা বিষয়ে আপনারা যারা একদম গ্রামীণ জনপদ থেকে শুরু করে তৃণমূল মানুষের সাথে কাজ করছেন, হয়তো ফুয়াদ ভাইও সেটি বলবেন, সেটি হচ্ছে যে সাপোর্টার যারা হন অনেক সময় তো দীর্ঘদিন গোষ্ঠীগতভাবে হন, আবার দীর্ঘদিন একই প্রতীকে ভোট দিয়েছেন, সুতরাং দিয়েই যাই। এবার আওয়ামী লীগ যেহেতু প্রতীক ছিল না, নতুন করে সেটি ধানের শীষ হোক, দাঁড়িপাল্লা হোক, কিংবা হাত পাখা হোক, অথবা এবি পার্টির ইগল হোক, সেখানে দেওয়ার মাধ্যমে কি তারা এটাই পরবর্তীতে কন্টিনিউ করবে না? এটা না, আওয়ামী লীগ লোকদের সাথে আমাদের যতটুকু আলাপ হয়েছে, কথা হয়েছে, তাদের মূল একটা স্পিরিট ছিল যে গণতান্ত্রিক উত্তরণ। আচ্ছা, তারা মনে করছে অনেক তাদের যারা মোটামুটি রাজনৈতিক একটু ধারণা যাদের আছে, অথবা রাজনৈতিক মেকানিজমটা যারা বোঝে, তাদের ধারণাটা গণতন্ত্রের স্পেস তৈরি হলে হয়তো তাদের একটু সুবিধা হবে। এটা তাদের অনেকের বক্তব্যটা ছিল। মানে তাদের পার্টি আবার কন্টিনিউ করার একটা সুযোগ হয়তো পাবে, যে গণতান্ত্রিক স্পেসে তো আপনি কাউকে তো আপনি বাদ দিতে পারবেন। মানে এখনকার কোন প্রতীকে দিলেও সেই প্রতীকেরই সে সাপোর্টার হয়ে গেল, এটা হবে না। এটা আপনার নানা প্রেক্ষাপট আপনারা এটা তারা ভোটগুলি দিয়েছে, কিন্তু তারা চেয়েছে একটা স্পেস চাচ্ছে তারা, জি, যে আগামী দিনের জন্য তারা রাজনীতিটা করতে পারে। এইটা আমার কাছে মনে হয়েছে। আরেকটি ব্যাপার বলেছে যে ফুয়াদ ভাই বলেছে যে আমাদের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলি সম্বন্ধে আমরা কিন্তু খুবই কেয়ারফুল। যেমন আপনাদের দেখেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন, এখন ফুয়াদ ভাই তো বলতে পারে যে কালকে আমরা ওই যে শপথ নেয়নি, ওই যেটা সাংবিধানিক কাউন্সিল, যেটা জি, এটা আমরা কিন্তু একটা কথা বলেছি, নিশ্চয়ই ফুয়াদ ভাই ও ঐক্যমত কমিশন আলোচনা, আমরা কিন্তু বিএনপি বলেছি আমরা একটা সাংবিধানিক কাঠামোতে আছি, বর্তমান সাংবিধানিক কাঠামো। আমরা এই সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই না। আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, তাইলে আপনি নির্বাচিত পার্লামেন্ট আসছে, সেই পার্লামেন্টে আপনাকে একটা বিল তুলে আলাপ আলোচনার মাধ্যমে এটা সাংবিধানিক সংশোধন করে আপনার করতে হবে। আমরা কালকে স্বাক্ষর দেই এর কারণে আমরা কিন্তু এটা বলি নাই যে আমরা ভবিষ্যতে করব না। আমরা বলেছি সংসদে যখন, কারণ আপনি আমাদের শপথের যে চ্যাপ্টারটা আছে, সেখানে কিন্তু সাংবিধানিক এই পরিষদের কোনো বিষয় নাই। সুতরাং আমরা যদি ওখানে কালকে স্বাক্ষর করতাম, তাহলে কেউ যদি আদালতে গিয়ে এটা চ্যালেঞ্জ করতেন, তাহলে কিন্তু অসাংবিধানিক হয়ে যেত, এবং একটা খুব নেতিবাচক একটা পরিস্থিতি তৈরি হতো। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক বাংলাদেশে, এটা আমরা কিন্তু চাইনি। যার জন্য আমাদের ডোরটা কিন্তু ওপেন আছে, যে আগামী সংসদে এটা নিয়ে আলোচনা করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। বুঝতে পারছি, মানে এখনই এটা যে নেতিবাচক বিএনপি ভাবছে এমন আমরা বলিনি, আমরা বলছি ইট ইজ দ্য কনস্টিটিউশনের পার্ট না। জি, ধন্যবাদ। আইনজীবী রয়েছেন, আইন প্রণেতা একজন আইনজীবী, তো সেখান থেকে একটু শুনি। সাংবিধানিক কাউন্সিল সম্পর্কে ব্যাখ্যা করেছেন বিএনপি, মোশাররফ ভাই আজকে বললেন, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই এই ব্যাপারে। দেখেন, এটার মূল তর্কটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস নিয়ে, যেটা আসলে কি ধরনের সরকার ছিল, এবং বিএনপির সাথে আমাদের ঘরে বাইরে এই বিষয়ে দ্বিমত আছে আর কি। কমিশনেও আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে এই ব্যাপারে দ্বিমত করেছি। আমরা বরাবরই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার, এবং গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এগুলোতে কখনো ম্যান্ডেট লাগে না, এগুলো সেলফ ম্যান্ডেট ক্যারি করে। এই ম্যান্ডেটগুলোর উপরে ভিত্তি করে সংবিধান রচিত হয়।
তারা কখনো সংবিধানের বৈধতা তৈরি করে না অথবা অবৈধ করে দেয় না। তো সেই জন্য আমরা বরাবরই বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস 106-এর খামে বন্দি ছিল না, এটার উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7-এ বলা আছে, সুপ্রিম উইল অফ দ্য পিপল, সভরেন উইল অফ দ্য পিপল। কিন্তু ফুয়াদ ভাই, আপনারা সেই সরকার তো বিপ্লবী সরকারও আপনারা ঘোষণা দেননি। না, দেই নেই, কিন্তু ওইটা আমরা বোধ করেছি যে ওইটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে সেটা। এবং আপনি যদি সংবিধান প্রশ্নে যান তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি মিনিমাম 70-র মতো করে আর্টিকেল তারা ব্রিচ করেছে সংবিধানের, তাদেরকে করতে হয়েছে গভর্ন করবার জন্য। আপনি চিন্তা করে দেখেন, সংবিধানে বলা আছে বাজেট হচ্ছে সংসদে পাশ হবে, তো সে যে বাজেট দিল গত বছর সেটা কোথায় পাশ হয়েছে, কোথায় প্রেজেন্ট করা হয়েছে? সেটা তো আপনার টেলিভিশনে বিটিভিতে বাজেট পেশ হয়েছে, তাও তো 45 মিনিট, পুরো বাজেট পেশ হয় নাই। ট্যাক্স কে উঠাইতে পারে, ট্যাক্স কে খরচ করতে পারে, ভ্যাট কে উঠাইতে পারে, ভ্যাট কে খরচ করতে পারে, চিফ জাস্টিস কে অ্যাপয়েন্ট করতে পারে, প্রসেস কি, সে তার সাথে পরামর্শ করে তাকে সুপারিশ করবে, সে কনফার্ম করবে, বলে দেওয়া আছে না প্রসেস। তাহলে এই প্রসেসগুলো তো ব্রেক হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি সংবিধান মতো একটা সরকার ছিলাম গত 1.5 বছর? না, ছিলাম না। এটা একটা গণ অভ্যুত্থানের সরকার ছিল। এবং সংবিধানে বলা আছে একটা নির্বাচন কত বছর পর পরে হবে, 5 বছর পর পর নির্বাচন হবে। একটা সরকার তো 24-এর জানুয়ারিতে গঠিত হয়েছে, তাহলে টেকনিক্যালি তো 29 পর্যন্ত গভর্নমেন্ট না, মানে আর নির্বাচন করবার কথা না। তাহলে আমরা 12 তারিখে কিসের ভিত্তিতে নির্বাচনটা করলাম হচ্ছে উইল অফ দ্য পিপল। যে সভরেন উইল অফ দ্য পিপল ছিল কি, যে জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার লক্ষ্যে তারা একটা নির্বাচন করছে, যেই নির্বাচিত সরকার ওইখানে বাস্তবায়ন করবার জন্য শপথ নেবেন এবং করবেন। তো সেই জায়গাতে আমরা বোধ করেছি এবং আগেও বলেছি যে এইটার জন্য সংবিধানের দোহাই দেওয়ার আসলে প্রয়োজন নাই, কারণ জনগণ এই জুলাই সনদটাকে আবার নতুন করে সেকেন্ড ম্যান্ডেট দিয়েছে। একটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আপনার আছে, ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করেছে, এটার একটা ম্যান্ডেট আছে। থার্ড সেই ম্যান্ডেটটাকে র্যাটিফাই করেছে হচ্ছে 12 তারিখের রেফারেন্ডাম। তাহলে এইরকম 3টা ম্যান্ডেট থাকার পরে আবার সংবিধানে ফিরে যাওয়াটা আমরা অপ্রয়োজনীয় মনে করছি। বরং মনে করছি এইটা বিএনপি যে পথটা নিয়েছে, এটা বিএনপির উপরে জনগণের আস্থাকে সিরিয়াসলি আন্ডারমাইন করবে। এবং বিএনপি এই যুক্তিটা যত বেশি দেওয়া শুরু করবে, তত বেশি বিএনপি জনগণের থেকে, বিশেষ করে তরুণদের থেকে, 24-এর যে তরুণ প্রজন্ম আছে তাদের থেকে তারা ডিসকানেক্টেড হয়ে যাবে। তাই আমরা বারবার আহ্বান করেছি, আজকেও আমি ব্রিফিং করে আহ্বান করেছি বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ইমিডিয়েটলি এইটা রিজলভ করে ফেলেন। কারণ আপনি তো অলরেডি বলেছেন আপনি এটা করবেন, নির্বাচনের পরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তাহলে আপনি প্রসেসের এই কমপ্লিকেশনে গেলে যেটা হবে, জনগণের ভিতরে সন্দেহ তৈরি হবে এবং এই সন্দেহটা আমাদের জন্য কালেকটিভলি ভালো হবে না, বরং কালেকটিভলি আমাদের গভর্নেন্সে ফোকাস করা দরকার। সুশাসন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠান তৈরি করা, সংস্কার করা, এগুলোতে বেশি ফোকাস করা দরকার। এই অহেতুক তর্কে গেলে বিএনপি এমন কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এবং তরুণদের থেকে যে ডিসকানেক্টেড হবে, এইটা বিএনপিকে লং রানে তার পলিটিক্সকে বিপদে ফেলে দেবে। অনেক ধন্যবাদ। চ্যালেঞ্জের মধ্যে বিএনপির সরকারের বা বিএনপির এই জুলাই সনদ রিলেটেড ব্যাপারটা ফুয়াদ ভাই বললেন না, আমি একটু এখানে যোগ করতে চাই। ফুয়াদ ভাইকে আমি একটা বিনয়ের সাথে বলছি, একটা জায়গায় মানে ফুয়াদ ভাইয়ের একটু গ্যাপ আছে। উনি বলছেন নির্বাচন তো 2029 হওয়ার কথা, কিন্তু আপনি দেখেন প্রাইম মিনিস্টার অলরেডি বিন রিজাইন, স্পিকার রিজাইন, ডেপুটি স্পিকারকে আমি খুঁজে পাচ্ছি না, রাষ্ট্রপতি আপনার পার্লামেন্ট ভেঙে দিয়েছে। তাহলে উপায়টা কি? তাহলে আপনাকে তো মাস নির্বাচনে যেতে হবে। এখানে তো আপনার সাংবিধানিক বেকুয়াম তৈরি হয়ে গেছে, কারণ আপনার প্রেসিডেন্ট তো পার্লামেন্ট ভেঙে দিয়েছে। ওই ভ্যাকুয়ামটাই তো মোশাররফ ভাই, যার কারণে আপনাকে তো অ্যাবসলিউটলি ইলেকশনে দিতে হচ্ছে। আমরা যে 106 ওই ভ্যাকুয়ামটা কভার করে দিয়েছে। আপনার এই ব্যাখ্যাটা আপনাদের পক্ষ থেকে বা জামাত থেকে দেওয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি অ্যাবসলিউটলি রং। না, ওইটা জাজমেন্ট যদি পড়েন না, 106 এর জাজমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে সকল নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা এবং ওনার পরিষদকে এখতিয়ার দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এখানে মেয়াদ দেওয়া হয়নি। তাহলে এত ওনাদের তো একটা কার্যক্রম আছে, যে কার্যক্রম অনুসারে তারা ইলেকশন ডিক্লেয়ার ঘোষণা করেছে। না, ওটার মেয়াদ দেওয়া দরকার হচ্ছে। মেয়াদ তো 29 তারিখ 29 সাল পর্যন্ত না না, আপনি এতদিন বেকুয়া একটা দেশ উইদাউট পার্লামেন্ট ছাড়া চলতে পারে? সেটাই তো আমাদের কথা। এতদিন তো চলার কোনো সুযোগ নাই। তাহলে সংবিধান দিয়ে চলে নাই তো। সংবিধান দিয়ে চললে তো টেকনিক্যালি 29 সাল পর্যন্ত থাকতে পারে। আপনাকে তো ডক্টর টার্ম নেসেসারি বলে একটা কথা তো আমাদের কনস্টিটিউশনে আছে, এটাতে আপনি অস্বীকার করতে পারেন না। 106 কি বলেছে? যে আমার সংবিধানে তো আমার ইন্টারিম গভর্নমেন্ট নাই। এটা আমি মনে করি বিগত আওয়ামী লীগ সরকারের এইটাই একটা অন কাইন্ড অফ
স্বৈরাচারী একটা আচরণ। কারণ আপনি কনস্টিটিউশনকে তো আপনি ভ্যাকুয়াম করতে পারবেন না, কিন্তু তারা তো করেছে। যে এবং কি বলেছে আপনি, শুধু এইটা না, ওখানে যদি 56তে আপনি যান, 56 মানে সি, যে বলেছে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী কন্টিনিউ করবে, মানে আনটিল সে কি কিয়ামত পর্যন্ত থাকবে যদি কোনো কারণে ইলেকশন না হয়। এইটাই তো অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া তারা করেছে, এইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব না। জি, এই আলোচনা আসলে দীর্ঘ হওয়ার মতো, শুধু এটি নিয়েই হয়তো বা কয়েকটি টকশো করা যাবে। আমি সেখানটায় না গিয়ে একটু জানতে চাই, সেটি হচ্ছে মোশাররফ ভাই, আপনারা সরকারে এসেছেন, নিশ্চয়ই সারা দেশের যারাই আপনাদেরকে ভোট দিয়েছে কিংবা দেয়নি সবার আপনারা এখন তত্ত্বাবধানের দায়িত্বে আছেন, তত্ত্বাবধায়ক সরকারি দল। তো সেই জায়গা থেকে আপনারা কি কি চ্যালেঞ্জ মনে করছেন এই মুহূর্তে? আপনারা কি কি চ্যালেঞ্জ একদম অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার করবেন? ভিত্তিতে আমাদেরও দুটো চ্যালেঞ্জ কিন্তু আমরা মনে করি সবচেয়ে অগ্রাধিকার অ্যাড্রেস করা উচিত। একটা হলো আইন শৃঙ্খলার উন্নতি করা, জি। 2 নম্বর হলো আপনার অর্থনীতির চাকাটাকে সচল করা। কারণ আপনার এই গণ অভ্যুত্থানটা কিন্তু সংগঠিত হয়েছে একটা কর্মসংস্থানের জন্য মেইনলি, কারণ কোঠা তো। কিন্তু আপনি দেখেন ইউনূস সরকারের যে স্পিরিটটা ছিল সেটাকে ন্যূনতম তারা ধারণ করতে পারেনি। কারণ এই 1.5 বছরে তারা কোনো মানে অর্থনৈতিক কোনো বিনিয়োগ করতে পারে না, এই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট একটা কিন্তু বিনিয়োগ মেলাও তারা করেছিল প্রায় 3.5-4 কোটি টাকা খরচ করে, কিন্তু 1 টাকার বিনিয়োগ কিন্তু তারা আনতে পারেনি। তো যার জন্য আমাদের মূল চ্যালেঞ্জটা হবে অর্থনীতিকে সচল করা। আর সচল করার অন্যতম উপাদান হলো আপনাকে এখানে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়ালে আপনার শিল্পায়ন হতে পারে, বিনিয়োগ বাড়ালে আপনার কর্মসংস্থান হতে পারে এবং অর্থনীতির ক্ষেত্রে নতুন একটা গতি সঞ্চার হতে পারে। এটা দিয়ে কিন্তু আমাদের বাকি সংকটগুলি সমাধান করতে হবে। তা আমি মনে করি ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আপনার এই যে আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে এবং অর্থনীতির জন্য আপনি এবার দেখবেন যে বিএনপি বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে যে কিভাবে আমরা এই অর্থনৈতিক গতিটাকে চাঙ্গা করতে পারি। অর্থনীতির গতিটাকে যদি আপনি চাঙ্গা না করতে পারেন, আপনার অনেক কর্মসূচি কিন্তু আপনার বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না। চীনা দেশটাকে যেখানে রেখে গেছে আপনার যে ভঙ্গুর সিচুয়েশনে, সেখানে পুরো রাষ্ট্র কাঠামোর এমন কোনো জায়গা নাই যেটা মেরামত করতে হবে, হেন কোনো জায়গা নেই, মানে হবে না এরকম কোনো জায়গা নাই। প্রত্যেকটা ইনস্টিটিউশন ভেঙে গেছে। আপনি আমলাতন্ত্র বলেন, মানে সামরিক বেসামরিক, পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, অর্থনীতির খাত বলেন, ব্যাংক বলেন, অ্যাবসলিউট ডিজাস্টার প্রত্যেকটা জায়গায়। মানে আমার মনে হয় যুদ্ধের পরেও বাংলাদেশ রাষ্ট্র এত ভঙ্গুর ছিল না। এই 17 বছরের ফ্যাসিবাদী শাসনে যেভাবে ভঙ্গুর হয়েছে, আমাদের লুটপাট হয়েছে, দেশের ব্যাংকগুলো রেড জোনে চলে গেছে। তো এই জন্য আপনার চ্যালেঞ্জের বলা শুরু করলে বিএনপি সরকারের জন্য এটা সীমাহীন আর কি। তো অর্থনীতির কথা অলরেডি মোশাররফ ভাই বলছেন, কারেক্টলি বলছেন। ইউনূস সরকার যে কনটেক্সটে দায়িত্ব নিয়েছেন সেই কনটেক্সটে থেকে যেখানে রেখে গেছেন, অ্যাটলিস্ট একটা স্টেবিলিটি ফিরে আসছে। ব্যাংকিং খাতে লুটপাট যে বিশৃঙ্খলা ছিল, এটা একটা শৃঙ্খলার জায়গায় চলে আসছে। আপনার দেনা পাওনা যেগুলো ছিল বিদেশিদের কাছে, ব্যাপক হারে দেনা পাওনাগুলো মোটামুটি কিন্তু শোধ করে একটা স্বস্তির জায়গায় দিয়ে গেছেন। ফরেন রেমিটেন্স যেখানে আপনার খুবই মানে টালমাটাল অবস্থা ছিল যখন হাসিনা ছিল, তারপরে এক্সচেঞ্জ রেট যেটা ছিল খুবই ওঠানামা করতেছিল, সেই এক্সচেঞ্জ রেট এবং ফরেন রেমিটেন্সের কিন্তু একটা ভারসাম্য ইউনূস সরকার করে দিয়ে গেছে। এখন আমাদের কাছে ধরেন 4-5 মাসের একটা যেই ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যালেন্স থাকা দরকার সেই টাকাটা আছে। তো এইটা আমার মনে হয় যে বিএনপি সরকারের জন্য একটা স্বস্তির জায়গা, যে এই ডিসিপ্লিনটা আছে। বিএনপির জন্য চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে এই ডিসিপ্লিনটা ধরে রাখা। দলীয় সরকারগুলো যেটা করে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যখন দেয়, দলীয় বিবেচনায় রং লোকদেরকে দায়িত্ব দেয়। এই অ্যাপয়েন্টমেন্টগুলো তখন যেটা করে আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি করে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীকে এটা সিরিয়াসলি ডিল করতে হবে যে উনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যাপারে উনি প্রচণ্ড জাস্ট ফেয়ার প্রফেশনাল লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এই জায়গাগুলোতে। তো সেইটা উনি কীভাবে করবেন, এটা ওনার ডেলিভারির চ্যালেঞ্জ। সেটি প্রাথমিক একদম মন্ত্রিপরিষদ গঠন হলো, সেক্ষেত্রে কি সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো একদম স্বাক্ষর রাখতে পেরেছেন? একদম পুরোপুরি সন্তুষ্ট হওয়ার মতো ক্যাবিনেট তো তৈরি হয় নাই। বাট একটা জিনিস আবার মাথায় রাখতে হবে, বিএনপির 17 বছরের দল তৈরি করতে না পারা, রিক্রুটমেন্ট নাই, অ্যাক্টিভলি পলিটিক্স করতে পারে নাই, দলের ভিতরে সক্রিয় নেতা তৈরি হয় নাই। যেমন মোশাররফ ভাইরা ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থেকে নেতা তৈরি হয়ে উঠে আসছে, কিন্তু আপনি যদি গত 17 বছরের হিসাব দেখেন, ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থেকে জাতীয় নেতা তৈরি হয়েছে আমার মনে হয় অলমোস্ট, মানে নাম বলা যাবে না আর কি, খুব বেশি। এটা হয়তো ওনারা ভালো জানবে, বাট আমি দেখতেছি না আর কি। 80-র দশকে দেখেন, 90-র দশকে দেখেন যে পরিমাণ জাতীয় নেতা তৈরি হয়েছে, তো সেখানে তো একটা বিশাল ভ্যাকুয়াম আছে। চাইলেই তো আপনি ভ্যাকুয়ামটা পূরণ করতে পারছেন না এখন।
তারপরে হচ্ছে বিশাল সংখ্যক নেতাদের বয়স 70-80-র কাছাকাছি আর কি। আবার ওনারা এত পুরাতন রাজনীতিবিদ, শহীদ জিয়ার সাথে রাজনীতি করেছেন, বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন, বয়সের কারণে সাডেনলি আপনি তাকে বাদও দিতে পারছেন না। আবার তরুণদের নেতৃত্বে ঘাটতি আছে, জোট, ওনাদের আবার যুগপৎ আন্দোলনের জোট শরিকদেরকে মন্ত্রিত্ব দিতে হয়েছে। তো সব মিলিয়ে তারেক রহমানের সামনে তো মানে মানে যে জায়গাটা খুব মসৃণ না আর কি, চ্যালেঞ্জিং, বাট অনেক রিক্রুটমেন্ট এবং অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের তৈরি হয়েছে। আমরা যেটা মনে করব যে আমরা যেটা দেখতে চাই, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে প্রতি 6 মাস 8 মাস পর পরে ক্যাবিনেট রিশাফল হয়, এইটা যেন উনি ডিসাইসিভলি করেন। শৃঙ্খলার ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে মোশাররফ ভাই বলেছেন, সেটি কি কতটা দ্রুত সম্ভব সেখানটায়? আইন শৃঙ্খলার অন্য দিকটা হচ্ছে দলের যারা দুষ্ট লোক আছে, দলের একটা খুব ছোট্ট ফ্র্যাকশন আছে জি। যারা চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, হাটঘাট, মাঠ ইজারা দখল, এরপরে হচ্ছে পদস্থ নেতা আছে। এই ছোট্ট ফ্র্যাকশনটাকে দল কিভাবে ডিল করবে তার উপরে ডিপেন্ড করবে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে রোল প্লে করছে। কারণ আপনি চাঁদাবাজি বলেন, হাটঘাট মাঠ ইজারা দখল বলেন, সন্ত্রাস বলেন, মাদক ব্যবসা বলেন, ইয়াবা ফেন্সিডিল ব্যবসা করেন, এই সব কিছুর সাথে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পুলিশ একসাথে মিলে ভাই ভাই মিলে কাজ করে আর কি। তাহলে আপনি যদি ডিল করতে চান, দুই অংশ একসাথে ডিল করতে হবে। আপনি শুধু পুলিশকে দিয়ে বলতে পারবেন না যে আপনি আইন শৃঙ্খলা ঠিক করে ফেলেন, যখন আপনি আপনার দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি শুধু দেখেন, গতকালকে আমরা শপথ অনুষ্ঠানে দেখলাম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে আচরণ করেছে, বাট আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী যথেষ্ট ভদ্রভাবে সেগুলো ডিল করার চেষ্টা করেছে। তো এইটা আমার মনে হয় যে সবচেয়ে আরেকটা বড় চ্যালেঞ্জ বিএনপি সরকারের জন্য, যে এবং এই লোকগুলোর কিন্তু আবার ত্যাগও আছে। ব্যাপারটা এরকম না যে তারা শুধু দুষ্ট লোক, তারা কিন্তু গত 17 বছরে এই দলটাকে টিকিয়ে রেখেছে। এই দলের জন্য তারা জেলে খেয়ে গেছে, জুলুমের শিকার হয়েছে, ধান খেতে পাট খেতে ঘুমিয়েছে, মিথ্যা মামলা হয়রানির শিকার হয়েছে, এখন আবার তারা এগুলো করা শুরু করেছে। অতএব এই যে দোটানার ভিতরে দল আছে, দলের নেতারা আছে, এটাকে কিভাবে ডিল করবেন? আমি কিভাবে ডিল করবেন মোশাররফ ভাই? না, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আমি একটু ব্যারিস্টার ফুয়াদকে একটু আশ্বস্ত করতে চাই। আপনি দেখেন যে 12 তারিখ ইলেকশন হয়ে গেছে, আজকে 18, 4 দিন প্রায়। আপনি কি বাংলাদেশে উল্লেখ করার মতো কি একটা ঘটনা ঘটেছে? আমি তো এখন পর্যন্ত এই ধরনের কোনো সংবাদ আমি শুনি নাই। হ্যাঁ, রাজনৈতিক কারণে কিছু অভিযোগ করা হচ্ছে, সেটা কিন্তু তাও অনেকটা ওই একাডেমিকের মতো, যে ওখানে ভোট বেশি পড়েছে, এখানে ভোট কম পড়েছে। এর সাথে কিন্তু সন্ত্রাস বা আইন শৃঙ্খলা অবনতি হওয়ার এরকম কোনো সম্পর্ক কোথাও নেই। আমি মনে করি যে অভিযোগগুলো আছে, এটা একটা প্র্যাকটিস ডেমোক্রেসির। কিন্তু এর বাইরে কিন্তু আমরা এই 6 দিন বা 7 দিনে আমরা প্রমাণ করতে পেরেছি যে বিএনপির নেতাকর্মীরা অনেকটা সংযত। এবং আপনি দেখবেন, আমি দেখেছিলাম যে মনে হয় আমি মিডিয়ায় যে চাঁদপুরে একটা ঘটনা ঘটেছিল, এমপি 5 জনকে ধরে পুলিশে দিয়ে দিয়েছে। লক্ষ্মীপুরে নিজান ভাই? না, চাঁদপুর হয়েছে। আচ্ছা, না, লক্ষ্মীপুরে হয়েছে যে সে মামলা করেছে, নিজান ভাই নিজে মামলা করেছে, 25 জনের বিরুদ্ধে মামলা করেছে। সুতরাং এই মেসেজগুলি কিন্তু তৃণমূলকে আপনার অ্যালার্ট করা, যে তুমি যদি সীমার বাইরে চলে যাও তাহলে দল কিন্তু তোমার ব্যাপারে জিরো টলারেন্স নীতি। এবং আমি মনে করি 7 দিনই আমরা, কারণ এগুলো কিন্তু প্রথম হয়, স্টার্টিংয়ে হয়, কারণ একটা ক্ষোভ থাকে, হতাশা থাকে, ওকে ভোট দেয় নাই, ওকে ভালো আচরণ করে নাই, ওনাকে ভোট কেন্দ্রে অনেক সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যা হয়। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি।